হিস্ট্রিতে পঞ্চম অধ্যায়ে আজকে আমরা কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমরা আলোচনা করব বিজ্ঞান গবেষণায় কলকাতা বিজ্ঞান কলেজের অবদান কী, বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান কী ছিল। আপাতত এই দুটো নিয়ে আলোচনা শুরু করি। প্রথম আমরা আলোচনা করব বিজ্ঞান গবেষণায় কলকাতা বিজ্ঞান কলেজের অবদান কী ছিল। ঔপনিবেশিক যুগে, অর্থাৎ যখন ইংরেজ শাসকরা শাসন করত, তখন ইংরেজ শাসকরা ভারতে কিন্তু পাশ্চাত্য শিক্ষার ব্যবস্থা করেছিলেন। কিন্তু সেই যে পাশ্চাত্য শিক্ষার তারা ব্যবস্থা করেছিলেন, সেই শিক্ষার মূল লক্ষ্য ছিল এদেশে একদল কর্মচারী বানানো, অর্থাৎ ইংরেজদের হিসেব নিকেশ করা, তাদের কাজে সাহায্য করা। এই সব কাজ করার জন্য যে কর্মী দরকার, ইংরেজরা চেয়েছিল পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে সেই কর্মী তৈরি করতে। ফলে আধুনিক যে শিক্ষা, উন্নত মানের গবেষণা, এই সবের দিকে কিন্তু ইংরেজরা সেভাবে নজর দেয়নি, কারণ তারা জানে যা গবেষণা তাদের দেশে হবে, তাদের দেশে জিনিস উৎপন্ন হবে, এদেশটা শুধুই বাজার এনে বিক্রি হবে, এখানে গবেষণার কোনো দরকার নেই। কিন্তু সেই সময় আলোকপ্রাপ্ত যে মানুষেরা ছিলেন, যে শিক্ষাবিদরা ছিলেন, যে আধুনিক গবেষকরা ছিলেন, তারা বুঝতে পারলেন যে বিজ্ঞান চর্চা ব্রিটিশদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, সেই বিজ্ঞান চর্চা কিন্তু যথেষ্ট নয়। ভারতীয়দের মধ্যে যা মেধা আছে, তারা আরও উন্নত মানের, বিশ্বমানের গবেষণা করতে পারে, কিন্তু তাদের কাছে সেরকম প্রতিষ্ঠান নেই। সেই জন্য তখন পরপর অনেকগুলো এরকম সংস্থা গড়ে উঠল ভারতীয়দের উদ্যোগে। তার মধ্যে কলকাতা বিজ্ঞান কলেজ, তার মধ্যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বসু বিজ্ঞান মন্দির ইত্যাদি সবগুলোই ছিল। তাদের সম্বন্ধেই আমরা জানব। আপাতত আমরা কলকাতা বিজ্ঞান কলেজ সম্পর্কে আলোচনা করব। যখন স্বদেশী আন্দোলন চলছে, সেই স্বদেশী আন্দোলনের ভাবধারাতেই একটি ভাবধারা ছিল জাতীয় শিক্ষা, অর্থাৎ ইংরেজদের যে গোলামীর শিক্ষা, সেই শিক্ষা নেব না, আধুনিক উন্নত মানের গবেষণা আমরাও করতে পারি, তার জন্য একটা দেশীয় প্রতিষ্ঠান তৈরি করব, এরকম একটা ভাবধারা ছড়িয়ে পড়েছিল। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। তাদের সেই চিন্তা চেতনাকে কাজে নিয়েই কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হল। মূলত দেশীয়ভাবে বিজ্ঞান চর্চার উদ্দেশ্যেই এই সংস্থাটি গড়ে উঠেছিল। 1914 খ্রিস্টাব্দের 27শে মার্চ এটি আশুতোষ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন এই কলকাতা বিজ্ঞান কলেজ। শিক্ষাবিদ তারকনাথ পালিত এবং রাসবিহারী ঘোষ তারা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এই কলেজের উন্নতিতে। এবং এই তারকনাথ পালিত, রাসবিহারী ঘোষ এরা প্রায় 37.5 লক্ষ টাকা, সেই যুগে দাঁড়িয়ে 37.5 লক্ষ টাকা এই কলেজের জন্য তারা দান করেন এবং জমি দান করেন। তাহলে বোঝা যাচ্ছে বিজ্ঞান শিক্ষার প্রতি তাদের অবদান কতটা ছিল। এবার দেখি এই বিজ্ঞান কলেজের অবদান কী কী ছিল। এই বিজ্ঞান কলেজ আমরা দেখলাম 1914 খ্রিস্টাব্দের 27শে মার্চ আশুতোষ মুখোপাধ্যায় এটি প্রতিষ্ঠা করেন। তারকনাথ পালিত, রাসবিহারী ঘোষের মতো ব্যক্তিরা তারা 37.5 লক্ষ টাকা এবং জমি দান করেন। এবারের অবদান কী ছিল? সেই যুগের বিজ্ঞান চর্চায় এই প্রতিষ্ঠানের অবদান ছিল অপরিসীম। এখানে কারা শিক্ষক ছিলেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নোবেলপ্রাপ্ত গবেষক চন্দ্রশেখর ভেঙ্কট রামন বা সিভি রামন, তিনি ছিলেন এখানকার শিক্ষক। শিশির কুমার মিত্রর মতো বিখ্যাত বিশেষজ্ঞ, তিনি ছিলেন এখানকার শিক্ষক। এই রকম মানুষেরা এখানে শিক্ষাদানের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে বোঝা যাচ্ছে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে কিন্তু কলকাতা বিজ্ঞান কলেজ যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এর সঙ্গে সঙ্গেই আমরা দেখছি যে প্রফুল্লচন্দ্র রায় তিনি তৈরি করেছিলেন বেঙ্গল কেমিক্যালস। এই বেঙ্গল কেমিক্যালসের বিভিন্ন প্রোডাক্টের গুরুত্বপূর্ণ গবেষণা কিন্তু এখান থেকেই হয়েছিল। এই কলকাতা বিজ্ঞান কলেজেই
এই বেঙ্গল কেমিক্যালসের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে গবেষণা হতো। ফলে শিল্পের ক্ষেত্রেও বিজ্ঞানের সঙ্গে সঙ্গে এই কলকাতা বিজ্ঞান কলেজ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। শিশির কুমার মিত্র তিনি রেডিও ফিজিক্সে গুরুত্বপূর্ণ গবেষণা করেন। রেডিও ফিজিক্স একটা আন্তর্জাতিক খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়ে বিশ্বমানের গবেষণা এখানে করেছিলেন শিশির কুমার মিত্র। এখান থেকে পাশ করেছিলেন কারা? সত্যেন্দ্রনাথ বোস। আইনস্টাইনের সঙ্গে যার থিওরি আছে সেই বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাদ সাহা, নিউক্লিয়ার সায়েন্সের একজন দিকপাল, সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত মানুষ মেঘনাদ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ, এইরকম সারা বিশ্বমহলে প্রশংসিত যে বিজ্ঞানী, তারা এইখান থেকে পড়াশোনা করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে কলকাতা বিজ্ঞান কলেজ বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এখান থেকে গবেষণা করেই সারা বিশ্বের বিজ্ঞান মহলের সমীহ আদায় করে নিয়েছিলেন এইসব বিজ্ঞানীরা। এইভাবে কলকাতা বিজ্ঞান কলেজ ভারতের বিজ্ঞান গবেষণায় একটি উল্লেখযোগ্য নাম ছিল বলেই আমরা বলতে পারি। এবার আলোচনা করব বসু বিজ্ঞান মন্দির ও জগদীশচন্দ্র বসুকে নিয়ে। এই জগদীশচন্দ্র বসু আমার একজন খুব প্রিয় মানুষ। জগদীশচন্দ্র বসুর যে পরিমাণ প্রতিভা, যে পরিমাণ মেধা ছিল, তিনি যদি ইউরোপে জন্মাতেন তিনি আজ সারা পৃথিবীর বিজ্ঞানী মহলে একটা গুরুত্বপূর্ণ স্থানে থাকতে পারতেন। তিনি এখনও আছেন, কিন্তু যদি ইউরোপে গবেষণা করতেন তাহলে তার কাজের ক্ষেত্রটা অনেক বিস্তৃত হতো। একটা পরাধীন জাতির প্রতিনিধি হয়ে তিনি যেভাবে বিজ্ঞান গবেষণাকে উন্নত করে নিয়ে গেছেন, যেভাবে তিনি আবিষ্কার করেছেন, গবেষণা করেছেন, সেগুলো কিন্তু তাক লাগিয়ে দেবার মতো। জগদীশচন্দ্র বসু শুধু গবেষণা করেছেন তাই না, তিনি তৎকালীন ব্রিটিশের শিক্ষা নীতির বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি গবেষণার উদ্দেশ্যে এই বসু বিজ্ঞান মন্দির তৈরি যে করলেন তার পটভূমিটা একবার আমরা দেখি। তিনি গবেষণার উদ্দেশ্যে সারা বিশ্ব ভ্রমণ করলেন, বিভিন্ন দেশ ভ্রমণ করে সেখানকার বিজ্ঞান গবেষণা, সেখানকার পরিকাঠামো, সেখানকার যে সিলেবাস, সেখানকার গবেষণাগার, সেগুলো সম্বন্ধে তিনি অভিজ্ঞতা সঞ্চয় করলেন। করে দেখলেন ভারতে যে বিজ্ঞান গবেষণা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। কারণ আগেই বলেছি, ইংরেজরা চেয়েছিল কেরানি তৈরি করতে, কর্মচারী তৈরি করতে, তারা গবেষক তৈরি করতে চায়নি। সেই জন্য অত্যন্ত নিম্নমানের গবেষণাগার এখানে তৈরি করা হয়েছিল, এখানে পরিকাঠামো ছিল না, এখানকার সিলেবাস ছিল খারাপ। সেই জন্যই জগদীশচন্দ্র বসু এখানে এসে নিজস্ব উদ্যোগে একটা বিশ্বমানের গবেষণাগার এবং প্রতিষ্ঠান তৈরি করতে চান বিজ্ঞান গবেষণার জন্য। তাই 1917 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি প্রতিষ্ঠা করলেন বসু বিজ্ঞান মন্দির। এখানে কি নিয়ে পড়াশোনা করানো হতো? এখানে পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স, রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বটানি বা উদ্ভিদবিদ্যা, এইরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অত্যন্ত আধুনিক শিক্ষাদান করা হতো। এখানে বিশ্বমানের গবেষণাগার তৈরি করা হয়েছিল, যাতে এখান থেকে গবেষণা করে সারা পৃথিবীতে তাদের গবেষণার কাজগুলো ছড়িয়ে দিতে পারেন বিজ্ঞানীরা। বিভিন্ন পত্রপত্রিকা এখান থেকে প্রকাশিত হতো, গবেষণা সম্পর্কে বিভিন্ন জার্নাল প্রকাশ করার ব্যবস্থা করেছিলেন জগদীশচন্দ্র বসু। এখানে গবেষণা করে তিনি রেডিও বিষয়ে, তরঙ্গের বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এবং সেই করুণ কাহিনী আমরা জানি যে রেডিও বিষয়ে দুজনে গবেষণা করছিলেন, একজন ইটালির মার্কনি, একজন আমাদের ভারতের বা কলকাতার জগদীশচন্দ্র বসু। কিন্তু যে কোনো জিনিস আবিষ্কার করতে গেলে তার জন্য পেটেন্ট নিতে হয়, অর্থাৎ আমি এই জিনিসটা আবিষ্কার করেছি, সরকার স্বীকৃতি দিলেও সারা বিশ্বে দেখলো আর কেউ এর আগে জিনিসটা তৈরি করেছে কিনা। যখন দেখা গেল যে আর কেউ তৈরি করেনি, আমি প্রথম এটা তৈরি করেছি, তখন বিজ্ঞান মহল আমাকে এটার পেটেন্ট দেবে, আমাকে স্বীকৃতি দেবে, আমি এটা প্রথম তৈরি করেছি। এবার দুজনে গবেষণা করছেন রেডিও সম্পর্কে। জগদীশচন্দ্র বসু কিন্তু প্রথম আবিষ্কার করলেন রেডিও,
কিন্তু পেটেন্ট নেওয়ার জন্য যে পরিমাণ টাকা জমা রাখতে হয় সেই পরিমাণ টাকা সেই সময় জগদীশচন্দ্র বসুর কাছে ছিল না। তাকে সেই সময় ভগিনী নিবেদিতা নানাভাবে সাহায্য করেছিলেন। এই টাকা জোগাড় করতে যে দেরিটা হয়েছিল, এর মধ্যে ইটালির মার্কনি তিনি ওই তার রেডিও সম্পর্কে যে গবেষণা, সেই গবেষণাপত্র জমা দেন এবং তার পেটেন্ট নিয়ে নেন। তাই জগদীশচন্দ্র বসু আগে রেডিও আবিষ্কার করলেও কৃতিত্বটা কিন্তু চলে যায় মার্কনির কাছে। এই রেডিও বিষয়ে গবেষণা কিন্তু তিনি এই বসু বিজ্ঞান মন্দিরেই করেছিলেন। আর যেটা তিনি করেছিলেন সারা পৃথিবী মহলে, তার জন্য তিনি পরিচিত হয়ে আছেন, যিনি বন্দিত হয়েছেন তিনি যে জন্য, সেটা হলো উদ্ভিদের প্রাণ আছে সেটা প্রমাণ করার জন্য যে যন্ত্র, সেই ক্রেস্কোগ্রাফ নামক যন্ত্র তিনি তৈরি করেছিলেন এই বসু বিজ্ঞান মন্দির থেকে। এই যন্ত্রের সাহায্যে উদ্ভিদের গায়ে আঘাত করলে তার ভেতরে যে পরিবর্তনগুলো হয়, সে যে উত্তেজনায় সাড়া দেয়, সেইগুলো ধরার জন্য যে যন্ত্র, সেই যন্ত্র ক্রেস্কোগ্রাফ জগদীশচন্দ্র বসু আবিষ্কার করলেন। আবিষ্কার করে সারা বিশ্ব মহলে তিনি বিশিষ্ট বিজ্ঞানী হিসাবে পরিচিত হলেন। তিনি তার বিজ্ঞানের গবেষণার কথা, বসু বিজ্ঞান মন্দির তৈরির কথা সমস্ত কিছু লিখে গেছেন তার আত্মজীবনী অব্যক্ত নামক গ্রন্থে। তখনকার বিজ্ঞান গবেষণার ইতিহাস জানার জন্যও কিন্তু এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। এইভাবে বসু বিজ্ঞান মন্দির ভারতের বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবেই রয়ে গেছে। আমরা এরপর যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো জাতীয় শিক্ষা পরিষদ। জাতীয় শিক্ষা পরিষদের পটভূমিটা আমরা আলোচনা করব। যখন বঙ্গভঙ্গ হচ্ছে, সেই সময় বঙ্গভঙ্গের বিরুদ্ধে দু ধরনের আন্দোলন হয়েছিল, একটা স্বদেশী আন্দোলন, একটা বয়কট আন্দোলন। স্বদেশী আন্দোলন অর্থাৎ দেশীয় দ্রব্য ব্যবহার, দেশীয় দ্রব্যের প্রচার, আর তার সঙ্গে বয়কট আন্দোলন হলো বিদেশি দ্রব্য বর্জন করা। এই বর্জন করতে গিয়ে তারা, অর্থাৎ সেই আন্দোলনকারীরা, বিদেশি স্কুল কলেজ সেগুলোকেও বর্জন করতে চেয়েছিলেন, যে বিদেশি শিক্ষা আমরা গ্রহণ করব না, আমরা ভারতীয়রা আধুনিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব। তার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তোলার দরকার ছিল। তাই জাতীয় শিক্ষা পরিষদের পটভূমিতে প্রথম যে কারণটা ছিল সেটা হলো বিদেশি বর্জনের ডাক দেওয়া স্বদেশী আন্দোলন। দ্বিতীয় যে কারণটা ছিল সেটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয় সেই সময় যে গবেষণা বা যে শিক্ষা দিত সেটা মূলত কেরানি বা কর্মচারী তৈরি শিক্ষা, ইংরেজদের গোলাম তৈরি শিক্ষা। সেই জন্য এই আন্দোলনকারীরা কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলত। গোলদিঘির পাশে এটি অবস্থিত ছিল এবং এখানে শুধুই গোলাম তৈরি হতো, কর্মচারী তৈরি হতো। তা ছেড়ে আধুনিক শিক্ষার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা তারা প্রকাশ করেছিলেন, সেই জন্যই জাতীয় শিক্ষা পরিষদ গ্রহণ করেছিলেন। 3 নম্বর, তারা দেশীয় শিক্ষা ব্যবস্থার উন্নতিও ঘটাতে চেয়েছিলেন, তার জন্য তারা এই জাতীয় শিক্ষা পরিষদটা গঠন করেছিলেন। আমরা এবার দেখব যে জাতীয় শিক্ষা পরিষদ কিভাবে ধাপে ধাপে গঠিত হলো। 1905 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়। আর ঠিক ওই বছরের নভেম্বর মাসে রংপুরে, বর্তমান বাংলাদেশের রংপুরে প্রথম জাতীয় বিদ্যালয় গড়ে তোলা হয়। জাতীয় বিদ্যালয় মানে কি? যে বিদ্যালয়ে ইংরেজদের কোনো অধীনস্থ বিদ্যালয় নয়, ভারতীয়রা মিলে যে বিদ্যালয় গড়ে তুলেছেন তাকে বলা হয় জাতীয় বিদ্যালয়। 1905 খ্রিস্টাব্দের নভেম্বরে রংপুরে প্রথম জাতীয় বিদ্যালয় গড়ে তোলা হলো। 1906-এর 11ই মার্চ সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠল, যাদের উদ্দেশ্য ছিল এই দেশীয় স্কুল কলেজ তৈরি করা। উদ্দেশ্য ছিল উপযুক্ত সাহিত্য, বিজ্ঞান, কারিগরি শিক্ষা গড়ে তোলা, দেশপ্রেম ও জাতীয়তাবোধের প্রসার করা, নৈতিক শিক্ষাদান, অর্থাৎ যে শিক্ষা কর্মচারী বানাবে না, আদর্শ মানুষ তৈরি করার জন্য যে শিক্ষা, সেই নৈতিক শিক্ষাদানের ব্যবস্থাও তাদের একটা উদ্দেশ্য ছিল। আর ছিল মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান। এখানে ইংরেজরা যে শিক্ষা দিত সবই ইংরাজিতে শিক্ষা দিত, তাই জন্য সেই শিক্ষা সবার কাছে পৌঁছতে পারত না। তাই মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানও ছিল
এই জাতীয় শিক্ষা পরিষদ গড়ে তোলার একটা গুরুত্বপূর্ণ কারণ। আরেকটা, বঙ্গভঙ্গ আন্দোলন করার সময় যেসব কলেজ ছাত্ররা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, সরকারি প্রতিষ্ঠান থেকে তাদের বহিষ্কৃত করা হচ্ছিল। এই বহিষ্কৃত করা ছাত্রদের বা বহিষ্কৃত ছাত্রদের শিক্ষাদানের কোথায় ব্যবস্থা করা হবে, তার জন্যই তৈরি করা হয়েছিল জাতীয় শিক্ষা পরিষদ। এদের কর্মকাণ্ড কী ছিল? এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা সুবোধচন্দ্র মল্লিক, অরবিন্দ ঘোষ, গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। এই প্রতিষ্ঠান 1906 খ্রিস্টাব্দে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, যার অধ্যক্ষ হয়েছিলেন, প্রিন্সিপাল হয়েছিলেন অরবিন্দ ঘোষ। এই পরিষদের অধীনে বাংলার বহু স্থানে জাতীয় বিদ্যালয় গড়ে ওঠে, অর্থাৎ ইংরেজ প্রভাবমুক্ত বিদ্যালয় গড়ে ওঠে বাংলার বহু স্থানে এই জাতীয় শিক্ষা পরিষদের মাধ্যমে। একটি বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সভাপতিও নিযুক্ত হন রাসবিহারী ঘোষ। কিন্তু এই জাতীয় শিক্ষা পরিষদ বেশি দিন চলেনি, জনপ্রিয়তা হারিয়েছিল। কেন এখানে বেশি ছাত্র আসেনি, তার কারণগুলো হচ্ছে, দুর্বলতাগুলো কী ছিল? সরকারি প্রতিষ্ঠানকে সুনজরে দেখেনি, তাই সরকারের বিরোধিতার মুখে দাঁড়িয়ে এই প্রতিষ্ঠানকে বেশি দিন চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। 2 নম্বর, সরকার থেকে এরা কোনো রকম সহযোগিতা পায়নি। শুধুমাত্র পকেটের পয়সা দিয়ে এত বড় প্রতিষ্ঠান গড়ে তোলা, তাদের মাইনে দেওয়া, পরিকাঠামো, সমস্ত কিছু সম্ভব নয়। সরকারি সাহায্য দরকার, সেই সরকারি সাহায্য এনারা পাননি। এখান থেকে পাশ করে কোনো সরকারি চাকরি পাওয়া যেত না। তাহলে মানুষ পড়াশোনা করে কেন? চাকরি পাওয়ার জন্য। এখানে পড়াশোনা করে চাকরি পাওয়া যেত না, তাই অনেকেই এখানে পড়াশোনা করার আগ্রহ হারিয়ে ফেলেছিল। আর অর্থের সংস্থান না থাকায় পরবর্তীকালে এদের গবেষণাগার, অন্যান্য কাজ করতে যথেষ্ট সমস্যা দেখা দেয়। এই কারণে এই প্রতিষ্ঠানটি জনপ্রিয় হয়নি। তা সত্ত্বেও ভারতীয় শিক্ষার উন্নতিতে কিন্তু এই জাতীয় শিক্ষা পরিষদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল বলেই আমরা মনে করি। এবার আলোচনা করি বিটিআই, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট নিয়ে। ছোট্ট করে আলোচনা করছি, তোদের এটা একটু বই থেকে ভালো করে কিন্তু নোটগুলো তৈরি করতে হবে। আমি শুধুমাত্র মূল পয়েন্টগুলো এখানে আলোচনা করেছি, কারণ দীর্ঘ বক্তব্য শোনার সময় নেই, তোরা এগুলো কিন্তু তৈরি করবি। তারকনাথ পালিত, তিনি 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। উদ্দেশ্য কী ছিল? শিক্ষার জন্য দেশীয় প্রতিষ্ঠান গড়ে তোলা, উন্নত কারিগরি বিদ্যা শিক্ষার ব্যবস্থা করা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে উন্নত বিদ্যা শিক্ষা হতো না, সেটা আগেই বলেছি, তাই উন্নত বিদ্যা শিক্ষা গড়ে তোলার জন্য বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে তোলা। আর মেধাবী ছাত্রদের শিক্ষার সুযোগ দান। এমনি টেকনিক্যাল শিক্ষা বা ইঞ্জিনিয়ারিং শিক্ষার জন্য যথেষ্ট খরচ হয়, তাদের যাতে সুলভে শিক্ষা দেওয়া যায় তার জন্য কিন্তু বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করা হয়েছিল। এটাও ছিল একটা উদ্দেশ্য। এখানে কি কি শিক্ষা দেওয়া হতো? পদার্থবিদ্যা, রসায়ন, প্রযুক্তি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, শিল্প বা ইন্ডাস্ট্রি সম্পর্কে এখানে শিক্ষা দেওয়া হতো। তার সঙ্গে সঙ্গে কলা বিভাগ অর্থাৎ আর্টসের শিক্ষাও কিন্তু এখানে দেওয়া শুরু হয়, যার মধ্যে ইতিহাস, ভূগোল, দর্শন, সাহিত্য ইত্যাদি বিষয় ছিল। বেঙ্গল ন্যাশনাল কলেজ 1910 খ্রিস্টাব্দে এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে মিশে যায়। দুটো সংস্থা এক হয়ে যায় 1910 খ্রিস্টাব্দে। 1924 খ্রিস্টাব্দে এটি যাদবপুরে স্থানান্তরিত হয় এবং 1928 খ্রিস্টাব্দে এর নাম হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। 1955 খ্রিস্টাব্দে এর নাম হয় আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ভারতের বিজ্ঞান গবেষণায় তখন থেকে এখন পর্যন্ত এই যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এদিক থেকে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ভারতের বিজ্ঞান গবেষণায় যথেষ্ট উল্লেখযোগ্য ছিল বলেই আমরা মনে করি। আমরা এই পর্বটা শেষ করব পঞ্চম অধ্যায়টা যে প্রশ্নের মাধ্যমে। এরপরে আছে রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা, কিন্তু আমরা জানি যে 2020-তে রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তাটা এসে গেছে বড় প্রশ্ন হিসাবে, অর্থাৎ ওটাকে আমরা তত গুরুত্বপূর্ণ হিসাবে না ধরে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। এটাই এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন আমরা যেটা আলোচনা করব, ঔপনিবেশিক শিক্ষার দুর্বলতা। ঔপনিবেশিক শিক্ষাকে ইংরেজরা এদেশে যে শিক্ষা দিয়েছিল তাকে বলা হয় ঔপনিবেশিক শিক্ষা। এই ঔপনিবেশিক শিক্ষার দুর্বলতাগুলো কী ছিল? এই শিক্ষার সঙ্গে ভারতের দার্শনিক চিন্তার কোনো যোগ ছিল না। 2 নম্বর, প্রথমটা কি বললাম,
এই শিক্ষার সঙ্গে ভারতের দার্শনিক চিন্তার কোনো যোগ ছিল না। অর্থাৎ ভারতে যে ধরনের মানুষ গড়ার, যে ধরনের নীতিনৈতিকতার শিক্ষা দেওয়া হয় তার সঙ্গে কিন্তু এই ঔপনিবেশিক শিক্ষার যোগ ছিল না। 2 নম্বর পয়েন্ট, বেশিরভাগ, যেটা আমরা বারবার আলোচনা করেছি, বেশিরভাগ শিক্ষাই ছিল কর্মচারী তৈরি শিক্ষা। আধুনিক গবেষণা, সাহিত্য, দর্শন ইত্যাদি অবহেলিত ছিল। তাহলে এটা হলো ঔপনিবেশিক শিক্ষার দ্বিতীয় ত্রুটি। প্রথমটা হলো ভারতের জাতীয় শিক্ষা, ভারতের নীতিনৈতিকতার সঙ্গে সম্পর্ক ছিল না। দ্বিতীয়ত হলো আধুনিক জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য ইত্যাদি অবহেলিত ছিল ঔপনিবেশিক শিক্ষায়। 3 নম্বর, ঔপনিবেশিক শিক্ষায় মাতৃভাষা অবহেলিত ছিল। অর্থাৎ যা শিক্ষা দেওয়া হতো ইংরাজিতে শিক্ষা দেওয়া হতো, ভারতীয় দেশীয় ভাষায় শিক্ষা কিন্তু সেভাবে দেওয়া হতো না। চতুর্থত, সার্বজনীন শিক্ষার উদ্যোগ ছিল না। অর্থাৎ সবাইকে যে শিক্ষা দিতে হবে এটা উদ্যোগ ছিল না ঔপনিবেশিক শিক্ষায়। আমরা দেখেছি যে মেকলে মিনিটসে কি বলা হয়েছে, চুঁইয়ে পড়া নীতি। শুধুমাত্র উপর মহলকে শিক্ষা দাও, তাদের মাধ্যমে শিক্ষা ছড়িয়ে পড়বে সবার মাধ্যমে, সবার কাছে। তাই অল্প কিছু মানুষকে শিক্ষা দেওয়া হয়েছিল। সার্বজনীন অর্থাৎ সবার জন্য, সমাজে নিম্ন স্তরের অশিক্ষিত মানুষদের কাছে যে শিক্ষা পৌঁছে দিতে হবে, এটা কিন্তু ঔপনিবেশিক শিক্ষার মধ্যে ছিল না। এটা ছিল এর একটা বড় দুর্বলতা। 5 নম্বর দুর্বলতা, প্রাথমিক শিক্ষা অবহেলিত ছিল। যা শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছিল উচ্চ শিক্ষা, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা, কিন্তু প্রাথমিক স্তরের শিক্ষার দিকে নজর দেয়নি এই ঔপনিবেশিক শিক্ষার নীতি। আর এরা শিক্ষা দিতে গিয়ে অনেক সময় খ্রিস্ট ধর্মের প্রচার করত এবং করতে গিয়ে দেশীয় শিক্ষা, দেশীয় সমাজ, সংস্কৃতি, ধর্মকে অপমান করত, যাতে ভারতীয়রা কখনোই ঔপনিবেশিক শিক্ষাকে নিজেদের শিক্ষা বলে মেনে নিতে পারেনি। তারা শিক্ষা নিচ্ছিল কিন্তু সেভাবে মনের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হয়নি। তাহলে ঔপনিবেশিক শিক্ষার দুর্বলতা কী কী ছিল? ঔপনিবেশিক শিক্ষার দুর্বলতা ছিল দার্শনিক চিন্তার যোগ ছিল না, বেশিরভাগ শিক্ষাই ছিল কর্মচারী তৈরির জন্য শিক্ষা, সাহিত্য, দর্শন অবহেলিত ছিল, মাতৃভাষা অবহেলিত ছিল, সার্বজনীন শিক্ষার উদ্যোগ ছিল না, প্রাথমিক শিক্ষা অবহেলিত ছিল, আর খ্রিস্ট ধর্মের প্রচার করতে গিয়ে ভারতের সমাজ ধর্মের প্রতি অপমান করা হতো। এইগুলো ছিল এই ঔপনিবেশিক শিক্ষার দুর্বলতা। তোরা এগুলো একটু ভালো করে দেখে নিবি। এরপর আমরা চলে যাব 6ষ্ঠ অধ্যায়।